ম্যাম আপনি কি কিছু বলতেছেন? আপনি মেবি মিউট করা। না আমি কিছু বলছি না। আচ্ছা। কে ৩৪ জন আসছে। সবাইকে আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সুপ্রভাত, চুনাচ্ছিমিতা। আচ্ছা, আজকে আমরা নতুন একটা ডায়োড সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে জেনার ডায়োড। এই জেনার ডায়োড দিয়েই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালও করতে হবে, দ্যাট মিনস ল্যাব করতে হবে। তো ম্যাডাম, ডায়োড তো আসলে অনেক ধরনের আছে, ওয়াই জেনার ডায়োড? জেনার ডায়োড কেন? জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন অন্যান্য ডায়োডের মতোই আছে, মানে মোটামুটি অনেক বেশি। তো জেনার ডায়োড আর কি অন্যান্য ডায়োডের মতো একটা স্পেশাল টাইপ অফ ডায়োড, যেই ডায়োডের আমি গতদিন বলেছিলাম যেই ডায়োড দিয়ে হচ্ছে আমরা কি করি, বিভিন্ন ধরনের ভোল্টেজ স্ট্যাবিলাইজার তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই ডায়োডটা আসলে কিভাবে কাজ করে এবং ভোল্টেজ স্ট্যাবিলাইজার গুলো কেমন করে তৈরি করা হয় বা এটার মূল সার্কিটটা কি, সেগুলো হচ্ছে আমরা টুকটাক দেখবো। তবে প্রথমেই এটা দেখবো না, পরের লেকচারে হয়তো দেখবো। এখানে আর কি বিভিন্ন ধরনের ডায়োড সম্পর্কে জানবো। তো প্রথমে জেনার ডায়োড আছে, এরপরে আমরা লাইট এমিটিং ডায়োড, এই টাইপের আরো কয়েকটা ডায়োড দেখবো আর কি। তো শুরু করা যাক নাকি? সবাই তো জয়েন করেছো ৩৮ জন। সকাল সকাল কারো ঘুম ভাঙে না? শুরুতে কি আছে, মুভি আছে? না, মুভি নেই। ওকে, জেনার ডায়োড। জেনার ডায়োড কি? A Jenner diode is a special type of diode designed to operate in the reverse breakdown region. It is designed to operate in the reverse breakdown region. জেনার ডায়োড হচ্ছে এমন একটা স্পেশাল টাইপ অফ ডায়োড যেটাকে তৈরি করা হয়েছে কি রিভার্স বায়াসে সে কাজ করবে, এবং এই রিভার্স বায়াসের যে ব্রেকডাউন রিজিয়ন যেটা বলছে, দ্যাট মিনস ব্রেকডাউন ভোল্টেজের পরে যে ভোল্টেজটা গুলো পাওয়া যায় বা যে কারেন্টটা পাওয়া যায় সেটার কথা বলা হয়েছে। ইন দ্য রিভার্স ব্রেকডাউন রিজিয়ন, সে ওই ব্রেকডাউন রিজিয়নে অপারেট করবে। আচ্ছা, এটাকে কেন আসলে স্পেশাল টাইপ অফ ডায়োড বলা হচ্ছে? ইউজুয়ালি ইট ইজ হেভিলি ডোপড। এটা heavily doped to reduce the reverse breakdown voltage. That means অন্যান্য ডায়োডে যদি আমার 1 মিলিয়নে একটা করে অ্যাটম দেওয়া হয়ে থাকে, তাহলে রিভার্সে জেনার ডায়োডের ক্ষেত্রে সেক্ষেত্রে ডোপিং কনসেন্ট্রেশনটা হয় আরেকটু বেশি, হয়তো 1 মিলিয়নে 3টা বা 4টা বা 5টা বা 6টা এরকম আর কি অ্যাটম দেওয়া হয়ে থাকে আর কি, ডোপিং করা থাকে। In the Jenner breakdown region, the diode maintains a constant voltage regardless of the value of current through the device. This permits the Jenner diode to be used as a voltage regulator. কি বলছে যে এই যে ব্রেকডাউন রিজিয়ন যেটা, দ্যাট মিনস একটা জেনার ডায়োডকে আমি রিভার্স বায়াসে আমি রিভার্স বায়াসে কানেক্টেড করব। কানেক্ট করার পরে সে যখন তার ব্রেকডাউন রিজিয়নে যাবে, সেই সময় একটা ভোল্টেজ সে কনস্ট্যান্ট ভোল্টেজ সে মেনটেন করতে থাকবে, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সে মেনটেন করতে থাকবে। এই যে সে আমরা ইনপুটে যতই ভোল্টেজ দেই না কেন, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ অলওয়েজ সেম থাকবে। তো সেই ক্যারেক্টারিস্টিক্স এর কারণে এই ডায়োড গুলোকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করানো হয়ে থাকে। ভোল্টেজ রেগুলেটর মানে যে আমরা স্টেবিলাইজারের কথা বলছি। The symbol conduction direction of the two types of diode is given below. আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের জেনার ডায়োডের সিম্বল।
জেনার ডায়োডের সিম্বল আর নর্মাল ডায়োডের সিম্বল ডিফারেন্সটা কি বলো তো? কি ডিফারেন্স দেখতে পাচ্ছ? এ নাম্বার হচ্ছে জেনার ডায়োড, বি নাম্বার হচ্ছে নর্মাল সেমিকন্ডাক্টর ডায়োড। এটাও সেমিকন্ডাক্টর কিন্তু নাম দিয়েছে জেনার, আর ডানটা হচ্ছে নর্মাল ডায়োড আর কি। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি বলতো? ম্যাম প্রবাহের দিকটা উল্টো আছে। হ্যাঁ, প্রবাহের দিকটা উল্টো আছে না? প্রবাহের দিকটা উল্টা আছে। আচ্ছা, ওয়েল সিম্বলের ক্ষেত্রে এই যে অ্যারো চিহ্ন যেটা, এটা সবসময় হচ্ছে তোমার অ্যানোড, ঠিক আছে? আর জেনার ডায়োডে দেখো এই ক্যাথোড যেটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটু বাঁকানো, তাই না? উপর দিয়ে এরকম বাঁকায় টান দেওয়া আর কি, লাইক দিস। ক্যাথোডটা হচ্ছে একটু উল্টা জেড এর মতো, ক্যাথোডটা উল্টা জেড এর মতো। এই উল্টা জেড এর মতো কেন দেওয়া? বিজ্ঞানী এই যে ডায়োডের নামকরণ করা হয়েছে, যে আসলে এই ডায়োডটা তৈরি করেছে, এটার এটা স্ট্রাকচারটা যে তৈরি করেছে ওনার নাম হচ্ছে জেনার। তার নাম অনুসারে এই ডায়োডের নাম রাখা হয়েছে জেনার ডায়োড। এবং এর সিম্বলটা হচ্ছে একটু ডিফারেন্ট বিকজ এটা আলাদা এক ধরনের স্পেশাল টাইপ অফ ডায়োড। এবং এইটা হচ্ছে এই জেড এর মতো, ওই ক্যাথোড যেটা, এটা আগে লম্বা একটা টান ছিল বা বার ছিল, ওই বারটাকে হচ্ছে একটু উল্টা জেড এর মতো দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? উল্টা জেড এর মতো দেওয়া হয়েছে, উল্টা জেড বা সোজা জেড যেটাই হোক, জেড এর মতো দেওয়া হয়েছে। তো যখন এরকম কুইজে অনেক সময় থাকে যে নিচের কোন সিম্বলটা জেনার ডায়োডকে নির্দেশ করে, ঠিক আছে, তখন হয়তো সিম্বলের ছবি দেওয়া থাকে, তখন তোমাদেরকে টিক মারতে হবে বা এরকম কিছু একটা, ঠিক আছে? এনিওয়ে, তাহলে এটা গেল হচ্ছে জেনার ডায়োডের সিম্বলের কথাবার্তা। ম্যাম এখানে সেমিকন্ডাক্টর আর এবং জেনার ডায়োনের যে চিহ্নটা, এটা বিপরীত কেন? কারণ জেনার ডায়োডে আসলে রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করে, তো সেই জন্য। আর নর্মাল ডায়োডে গতদিন কি বললাম, এটা রিভার্স বায়াসে কানেক্টেড করলে এটা ব্রেকডাউন ভোল্টেজই আসে 1000 ভোল্টে, তার মানে ও রিভার্স বায়াসে আসলে কোনো কারেন্ট ফ্লোই করে না। কিন্তু আচ্ছা, জেনার ডায়োডে রিভার্স বায়াসে খুব সহজেই কারেন্ট ফ্লো করতে পারে। আচ্ছা, এইটা আর কি ম্যানুফ্যাকচার করা হয়, জেনার ডায়োডটাকে ম্যানুফ্যাকচার করা হয় অ্যাপ্লিকেশন বেসড অনুসারে। আচ্ছা, সেইটা আমরা একটু পরে ডিটেলসে বলি, যখন আমরা আর কি ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা রেগুলেশন করব, ভোল্টেজ রেগুলেশন বা লাইন রেগুলেশন, তখন এটাকে আমরা ডিটেলস বলবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা মুভি আছে একটু ওয়েট, শেয়ারিং ক্যান ইনক্লুড সাউন্ড ডাউন। Let us have a discussion on Zener diode. Zener diode is basically like an ordinary PN junction diode, but normally operated in reverse biased condition. But ordinary PN junction diode connected in reverse biased condition is not used as Zener diode practically. A Zener diode is a specially designed, highly doped PN junction diode. Now we will come to the working principle of Zener diode.
When a PN junction diode is reverse biased, the depletion layer becomes wider. আচ্ছা বলো তো এখানে এন টাইপ কোনটা কোন দিকে আর পি টাইপ কোন দিকে এখানে বাম দিকের এই ব্লকটা কিসের বাম দিকে N type. শিওর मैम पी टाइप ना P type, ma'am. বাম দিকে এই ব্লকটা এন টাইপ না পি টাইপ এ দেখো এখানে চিহ্ন দিয়ে দিছে Ma'am, P type হবে। Electron বেশি আছে majority। পি টাইপে ইলেকট্রন বেশি থাকে না না ম্যাম, হোলস বেশি থাকে। তাহলে বাম দিকে এটা কি এন টাইপ না পি টাইপ P type। ডেফিনেটলি এটা এন টাইপ ফ্রি ইলেকট্রনের সংখ্যা কোথায় বেশি এই যে এই সাইডটায় আর হোলসের সংখ্যা কোথায় বেশি এই যে এই সাইডটায় কিন্তু ডায়োডটাকে রিভার্স বায়াস করেছে কারণ জেনার ডায়োড অরিজিনালি তৈরি করা হয় রিভার্স বায়াসে কাজ করানোর জন্য কারণ এটা ফরওয়ার্ড বায়াসে নরমাল ডায়োডের মতো আচরণ করে বাট রিভার্স বায়াসে এটা নরমাল ডায়োডের মতো আচরণ করে না ঠিক আছে এটা রিভার্স বায়াসে নরমাল ডায়োডের মতো আচরণ করবে না যেখানে তোমরা যে ডায়োড দিয়ে প্র্যাকটিক্যাল করেছো ওই ডায়োডটা যদি তুমি রিভার্স বায়াসে লাগাও এবং ওই ডায়োডের মডেল যে নাম্বারটা ম্যাডাম ইউজ করেছে ওই মডেল নাম্বার দিয়ে ডাটা শিট বলে সার্চ দাও দেখবা যে পিক ইনভার্স ভোল্টেজ আর এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ ওটা কত দেওয়া আছে অ্যারাউন্ড 1000 ভোল্ট দেওয়া আছে সেই জন্য ওই ডায়োডটাকে আমরা রিভার্স বায়াসে কাজে লাগাতে পারি না বাট এই জেনার ডায়োডটা অরিজিনালি কাজেই লাগানো হয় রিভার্স বায়াসে ঠিক আছে ওকে নেক্সট টাইম কি বলছেন আমরা একটু শুনি দিলো ব্যাটারি কানেকশন দিল If this reverse biased voltage across the diode is increased continually, the depletion layer becomes more and more wider. At the same time, there will be a constant reverse saturation current due to minority carriers. After certain reverse voltage across the junction, the minority carriers get sufficient kinetic energy due to strong electric field. Free electrons with sufficient kinetic energy collide with stationary ions of depletion layer and knock out more free electrons. Due to the same electric field, and they create more free electrons by collision cumulatively. Due to this commutative phenomenon, very soon huge electrons will be created in the depletion layer, and the entire diode will become conductive. This type of breakdown of depletion layer is known as avalanche breakdown, but this breakdown is not quite sharp. There is another type of breakdown in depletion layer which is sharper compared to avalanche breakdown, and this is called Zener breakdown.
When a p-n junction diode is highly doped, the concentration of impurity atoms will be high in the crystal. This higher concentration of impurity atoms causes higher concentration of ions in the depletion layer. Hence, for same applied reverse biased voltage, the width of the depletion layer becomes thinner than that in normally doped diode. Due to this thinner depletion layer, voltage gradient or electric field strength across the depletion layer is quite high. If the reverse voltage continues to increase after a certain applied voltage, the electric field strength across p-n junction becomes so strong that the electrons from parent impurity ions come out and make the depletion layer conductive. This breakdown is called Zener breakdown. The voltage at which this breakdown occurs is called Zener voltage. If the applied reverse voltage across a diode is more than the Zener voltage, the diode provides a conductive path to the current through it. Hence, there is no chance of further avalanche breakdown in it. Zener breakdown is much sharper than an avalanche breakdown. When a Zener diode is connected across a voltage source and the source voltage is more than the Zener voltage, the voltage across a Zener diode remains fixed, irrespective of the source voltage. Although at that condition, current through the diode can be of any value depending on the load connected with the diode. That is why Zener diode is mainly used for controlling voltage in different circuits. Theoretically, Zener breakdown occurs at lower voltage level than avalanche breakdown in a diode, which is specially doped for Zener breakdown. The Zener voltage of diode can be adjusted during measuring with the help of works, and also we কিছু বুঝলাম? দেখো এখানে তোমাদের কয়েকটা ভোল্টেজের কথা বলেছে। একটা বলছে অ্যাভালেঞ্চ ভোল্টেজ, এটা বলছে আতিক, হ্যালো। আতিকের মাইক নাকি অন ছিল? হ্যাঁ আমি মিউট করে দিয়েছি। জেনার ভোল্টেজ বা জেনার ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে? অ্যাভালাঞ্চ ভোল্টেজটা কি আর জেনার ব্রেকডাউন বা জেনার ভোল্টেজটা কি, এইটা হচ্ছে জানাটা জরুরি, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এখান থেকে একবার ব্যাকে ঘুরে আসি। আচ্ছা, এখান থেকে শুরু করা যাক। আমার কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, এখানে কি হচ্ছে যে জেনারেলি কোন ডায়োডকে, এখানে কিন্তু জেনারেলি বলা হচ্ছে, ঠিক আছে? জেনারেলি কোন ডায়োডকে যদি আমরা রিভার্স বায়াসে কানেক্টেড করি তাহলে এটার যে ডিপ্লিশন লেয়ার এটা আস্তে আস্তে বড় হতে থাকে, কিন্তু এর ভিতরে কিছু মাইনরিটি ক্যারিয়ারের জন্য আমরা যেটা জানলাম, মাইনরিটি ক্যারিয়ারের জন্য এর ভিতরে একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফ্লো করতে থাকে। তো এই রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফ্লো কেন করছে? ওখানে কিছু ফ্রি ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে আসলে, ঠিক আছে? তো এই ফ্রি ইলেকট্রন গুলো কি করে, এর যেহেতু কাইনেটিক এনার্জি আছে, প্লাস এইখান থেকে যে ভোল্টেজটা আসছে সেইটা পাওয়ার পরে ওর এনার্জিটা আরো বেড়ে যায় ওই মাইনরিটি ক্যারিয়ার গুলো। তখন সে করে কি, এখানে যেটা বললো যে সে হচ্ছে
এই যে ইলেকট্রন ফ্রি ইলেকট্রন গুলো আছে এ হচ্ছে আরো অন্যান্য ইলেকট্রন গুলোর সাথে কোলাইড হয় মানে ধাক্কা ধাক্কি শুরু করে, যে তুই এখানে বন্ধনের মধ্যে আছিস কেন, তুই এখান থেকে বাইরে হ, দিয়ে ধাক্কা কোলাইড হতে, দ্যাট মিন্স একে ফোর্স দিতে থাকে যে এই বন্ড থেকে ভেঙে আসার জন্য, যে ধাক্কাতে থাকে। ধাক্কানোর কারণে এখান থেকে বেশ কিছু ইলেকট্রন কি হতে থাকে, ফ্রি হতে থাকে, ঠিক আছে। তো এমন একটা সাফিসিয়েন্ট পর্যায়ের ইলেকট্রন যখন ফ্রি হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে ফ্রি হয়ে গেছে, কিন্তু তখনও কিন্তু কারেন্ট ফ্লো করা শুরু হয় নাই, তখনও কারেন্ট ফ্লো করা শুরু হয় নাই, ফ্রি হয়েছে বাট কারেন্ট ফ্লো করা শুরু হয় নাই। তো যে ভোল্টেজে এই কোলাইডের কারণে, দ্যাট মিন্স ইলেকট্রন গুলো একে অপরের সাথে কোলাইড হয়ে যে ইলেকট্রন মুক্ত করতে থাকে এবং আয়ন তৈরি করতে থাকে, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে অ্যাভালেন্স ভোল্টেজ। এবং এইটা হচ্ছে নর্মাল ডায়োডের রিভার্স বায়াসে ঘটতে পারে, কিন্তু কারেন্ট ফ্লো করবে না এটা, ঠিক আছে। কিন্তু জেনার ডায়োডে কি হয়, জেনার ডায়োডে মেইনলি ডোপিং কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে। ডোপিং কনসেন্ট্রেশন বেশি থাকার কারণে এর যে ডিপ্লিশন লেয়ারটা থাকে এটা তুলনামূলকভাবে এটার উইডথটা কম থাকে, ঠিক আছে। নরমাল এটা হচ্ছে জেনার ডায়োডের ডিপ্লিশন লেয়ারের উইডথ। নরমাল ডায়োডের মানে রিভার্স বায়াসে এটা উইডথটা যদি এতখানি থাকে, কিন্তু জেনার ডায়োডে কিন্তু এই অল্প পরিমাণ থাকবে। এবং এই অল্প পরিমাণের এর ভিতরে যেহেতু অনেক ডোপিং কনসেন্ট্রেশন হাই, সেই জন্য কি ওই যে সেই ইলেকট্রন গুলা এইখানে এই ফ্রি ইলেকট্রনের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। দ্যাট ইজ ফ্রি ইলেকট্রনের সংখ্যা বলতে ওই যে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা আর কি। মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা তুলনামূলকভাবে নরমাল ডায়োডের থেকে বেশি থাকে। তাহলে বেশি থাকার কারণ কি হয়, এ যেহেতু বেশি থাকে আর বাইরে থেকে যেহেতু আরো ভোল্টেজ পাচ্ছে, তখন সে ওই কাইনেটিক এনার্জি দিয়ে অন্যান্য এই যে এখানে আরো যেগুলো বন্ডিং এ অবস্থান করতে তাদের সাথে কি করছে, কোলাইড হচ্ছে। কোলাইড হয়ে এই ইলেকট্রন গুলোকে মুক্ত করে দিচ্ছে। বাইরের ফিল্ডটা বেশি পাচ্ছে, বাইরে থেকে পটেনশিয়াল এনার্জিটা বেশি পাচ্ছে রিভার্স বায়াসে। বেশি পাওয়ার কারণে এর অভ্যন্তরীণ যে কাইনেটিক এনার্জি বা শক্তিটা বা যে ফোর্সটা সে পাচ্ছে সেটা নরমাল ডায়োডে থেকে অনেক বেশি। এখানে কনসেন্ট্রেশনটা অনেক হাই। ইলেকট্রন কনসেন্ট্রেশন বা হোলস কনসেন্ট্রেশন যেটাই বলি না কেন, সেটার কনসেন্ট্রেশন তুলনামূলকভাবে অন্য নরমাল ডায়োডের থেকে বেশি থাকার কারণে বেশি ইলেকট্রন বেশি কাইনেটিক এনার্জি অ্যাবজর্ব করছে এবং অন্যান্য ইলেকট্রন গুলোকে ফোর্স করে মুক্ত করে দিচ্ছে। যে কারণে রিভার্স বায়াসে জেনার ডায়োড খুব সহজেই ডিপ্লিশন লেয়ারটা ভেঙে ফেলে। এই ডিপ্লিশন লেয়ার ভেঙে যে ভোল্টেজের কারণে এই ডিপ্লিশন লেয়ারটা ভেঙে যাচ্ছে এবং হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা হচ্ছে, সেটাকে আমরা বলছি ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ বা জেনার ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে। তাহলে নরমাল ডায়োডে হচ্ছে এই ইলেকট্রন গুলা আর কি ফ্রি হচ্ছে, বাট ইট ক্যানট, এটার নরমাল ডায়োডে হচ্ছে ইলেকট্রন গুলো ফ্রি হওয়া সত্ত্বেও সে কারেন্ট ফ্লো করতে পারছে না বা ডিপ্লিশন লেয়ারটা সেভাবে ভাঙতে পারছে না। তার কারণ তার এনার্জিটা সাফিসিয়েন্ট ছিল না, সে পাচ্ছে না, ঠিক আছে। বাট জেনার ডায়োডে ডোপিং কনসেন্ট্রেশন হাই থাকার কারণে ওই মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যাটাও বেশি থাকে নরমালের তুলনায় এবং এর এনার্জিটাও বেশি থাকে, কারণ এটা ডিপ্লিশন লেয়ারটা তুলনামূলকভাবে ছোট থাকে। সো ছোট জায়গায় অতিরিক্ত যখন এনার্জি পেয়ে যায় তখন বাকি যে ইলেকট্রন গুলো থাকে সে মুক্ত করা শুরু করলে তখন সেখানে কি হবে, ডিপ্লিশন লেয়ারটা ডেফিনেটলি দিয়ে যাবে এবং একটা পর্যায়ে এসে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা শুরু করবে। তো যে অ্যাপ্লাইড ভোল্টেজের কারণে এই ডিপ্লিশন লেয়ারটা ভেঙেছে জেনার ডায়োডের ভিতরে, সেই ভোল্টেজটাকে আমরা বলছি জেনার ভোল্টেজ বা জেনার ব্রেকডাউন ভোল্টেজ বা অনলি ব্রেকডাউন ভোল্টেজ,
So this is the difference between avalanche voltage and breakdown voltage. ঠিক আছে, এখন যেহেতু এটা রিভার্স বায়াস, হ্যাঁ ডেফিনেটলি রিভার্স বায়াস, যেহেতু এটা একটা নির্দিষ্ট ভোল্টেজে ভেঙে যাচ্ছে এই ডিপ্লিশন লেয়ারটা, এবং ডোপিং কনসেন্ট্রেশন হাই থাকার কারণে কি আচ্ছা ডোপিং কনসেন্ট্রেশন হাই থাকার কারণে এটা খুব দ্রুত ভেঙে যায় আর কি এই ডিপ্লিশন লেয়ারটা, এবং কত দ্রুত ভাঙবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কি পারপাজে ইউজ করবা। সো জেনার ডায়োড গুলো আসলে অ্যাপ্লিকেশন বেসড তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তার আগে এখানে যে কথাটা বলা হয়েছে সেটা একটু ভালো করে শুনে নাও, এটা পরবর্তীতে স্লাইডে আসতে পারে। সেটা হচ্ছে যে অ্যাপ্লাইড রিভার্স ভোল্টেজ যখন জেনার ভোল্টেজের থেকে সামান্যতম বেশি হবে বা বেশি হবে, তখন হচ্ছে ডায়োডটা কন্ডাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে। তাহলে প্রত্যেকটা জেনার ডায়োডের একটা নির্দিষ্ট জেনার ভোল্ট আছে, প্রত্যেকটা জেনার ডায়োডের আলাদা আলাদা নির্দিষ্ট জেনার ভোল্টেজ আছে। ওই ভোল্টেজটা ক্রস করলেই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা শুরু করবে, এবং জেনার ভোল্টেজটা কি, এটা হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ নামে পরিচিত। দ্যাট মিনস সেই যেই মুহূর্তে কারেন্ট ফ্লো করাটা শুরু করছে, সেই যেই মুহূর্তে কারেন্ট ফ্লো করাটা শুরু করছে মানে অল্প একটু ফ্লো করা শুরু করছে, সেই ভোল্টেজটা হচ্ছে আমার জেনার ভোল্টেজ। এবং এর থেকেও বেশি যদি আমি রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে সাথে সাথে কারেন্ট হিউজ অ্যামাউন্ট অফ ফল করা শুরু করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে জেনার ভোল্টেজ, জেনার ব্রেকডাউন ভোল্টেজ, অ্যাভালাঞ্চ ভোল্টেজ বলতে আমরা কি বুঝি সেটা কি বুঝতে পেরেছো? Yes, ma'am. বাকিরা বুঝা নাই? Yes, ma'am, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, ma'am. আচ্ছা, তাহলে আমরা আবার স্লাইডে ফেরত যাই। জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এইখানে নি ভোল্টেজ বলছে, এটা বিকে মেহতা থেকে নেওয়া, সেই জন্য এটাকে নি ভোল্টেজ বলছে। ইউ ক্যান কল দ্যাট নি ভোল্টেজ, বাট মোস্ট অফ দি বুকসে এটাকে নি ভোল্টেজ বলে না, নি ভোল্টেজ বলে আসলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। তো জেনার ডায়োডকে যদি আমরা ফরওয়ার্ড বায়াস করি তাহলে দেখো এটার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কিন্তু নরমাল ডায়োডের মতোই, কিন্তু তা নরমাল ডায়োডের থেকে আরো কম ভোল্টেজে এটার কি কারেন্ট ফ্লো করা শুরু করে। নরমাল ডায়োডের থেকে আরো কম ভোল্টেজ ক্রস করলে কারেন্ট ফ্লো করা শুরু করে। ক্যান ইউ এক্সপ্লেইন কেন এটা নরমাল ডায়োডের থেকে আরো আগেই ফ্লো করা শুরু করে? ইমপিউরিটির কারণে। নরমাল ডায়োডে তো ইমপিউরিটি আছে, বাট এটাতে হচ্ছে ম্যাম ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি এন্ড এটা খুব তাড়াতাড়ি কন্ডাক্টিভিটি পায়। নরমাল ডায়োডের থেকে এটার ইমপিউরিটি হচ্ছে মানে ডোপিং করার কনসেন্ট্রেশনটা অন্য ডায়োডের থেকে এটা বেশি, যে কারণে ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা বেশি। এই কারণে হচ্ছে খুব অল্প ভোল্টেজেই ফরওয়ার্ড বায়াসে সে কারেন্ট ফ্লো করা শুরু করবে। সো এটা ফরওয়ার্ড বায়াসিং নিয়ে জেনার ডায়োডে আসলে অ্যানালাইসিস করা হয় না, এটা মেইনলি করা হয়ে থাকে হচ্ছে রিভার্স বায়াসে। যে ভোল্টেজের পরপরই হচ্ছে কারেন্ট ফ্লো করাটা শুরু করবে সেই ভোল্টেজটাকে জেনার ভোল্টেজ, জেনার ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়ে থাকে। এবং এই জায়গাটাকে হচ্ছে এরা নি বলছে, তবে ম্যাক্সিমাম বুকসে তুমি নি পাবা না, আসলে এটাকে জেনার ব্রেকডাউন ভোল্টেজই বলা হয়। এবং এই ভোল্টেজটাকে ডিনোট করা হয় ভি জেড নামে, ভি জেড নামে জেনার ভোল্টেজ বলা হচ্ছে। তাহলে জেনার ডায়োডকে আমরা যদি রিভার্স বায়াসে কানেক্ট করি এবং সেই সময় যদি আমি নেগেটিভ ভোল্টেজটা তুলনামূলকভাবে বাড়াতে থাকি আস্তে আস্তে, এবং দেখা যাবে যে কি যে কোনো একটা পর্যায়ে যে প্রথম দিকে হয়তো কারেন্ট ফ্লো করছে, এই যে এটা হচ্ছে খুবই অল্প অ্যামাউন্টের কারেন্ট, এই কারেন্টটা সাধারণত মাইক্রো অ্যাম্পিয়ার, ন্যানো অ্যাম্পিয়ার থেকে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে
হয়ে থাকে যে এই পর্যায়ের যে কারেন্ট, ঠিক আছে। বাট এর পরবর্তীতে কারেন্ট যখন আরো নিচে নামতে থাকবে, দ্যাট মিনস বাড়তে থাকবে, নিচে নামার অর্থ হচ্ছে এটা নেগেটিভ কারেন্ট বোঝানো হয়। তো যখন আরো কারেন্টটা বাড়তে থাকবে তখন হচ্ছে সেটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে চলে যায়, ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে চলে যাবে আর কি। তো এটা হচ্ছে আমার জেনার ডায়োডের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স, জেনার ডায়োডের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। আমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি মানে রিভার্স বায়াস করেছি, এবং তার দরুন যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে রিভার্স কারেন্ট, ঠিক আছে। এখন এইখানে কি বলেছে আমরা একটু দেখে নিই। A Zener diode is like an ordinary diode except that it is properly doped so as to have a sharp breakdown voltage. Sharp কেন বলছে? একদম খাড়া সে নিচে গেছে। That means diode এর across এ voltage constant হয়ে গেছে কিন্তু কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়ছে আর কি। A Zener diode is always reverse connected, that is it is always reverse biased. এটা তো বলাই বাহুল্য যেটা সবসময় রিভার্স বায়াসে ব্যবহার করা হয়। A Zener diode has sharp breakdown voltage called Zener voltage, এটাকে আমরা Zener voltage বলছি। When forward, its characteristics are just those of ordinary diode, এটাকে যখন ফরওয়ার্ড বায়াস করা হয় অর্ডিনারি ডায়োডের মতো আচরণ করবে। The Zener diode is not immediately burnt, এটা সাথে পুড়ে যায় না, just because it has entered the breakdown region. As long as the external circuit connected to the diode limits the diode current to less than burnt out value, the diode will not burn out. আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই ডায়োডের জেনার ব্রেকডাউন ভোল্টেজ হয়তো 2.2 ভোল্ট, কখনো কখনো 6.4 ভোল্ট, এরকম কোন একটা ভোল্টেজ থাকে। আমার প্রয়োজন অনুসারে আর কি জেনার ডায়োডটা রাখা হবে আর কি, ঠিক আছে। বা আমরা যেমন বলছি যে বাসা বাড়িতে ভোল্টেজ স্ট্যাবিলাইজারে হচ্ছে জেনার ডায়োড ইউজ করা হয়, তাহলে ওই জেনার ডায়োড গুলোর আসলে ব্রেকডাউন ভোল্টেজ থাকে 220 ভোল্ট এক্স্যাক্টলি। তো আমি কোথায় ইউজ করব সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমার জেনার ডায়োডটা ম্যানুফ্যাকচারিং করা হবে। এখন বলছে যে এই ডায়োডটা আবার খুব সহজে পুড়ে যায় না, ঠিক আছে। এটা যদিও ব্রেকডাউন চলে যাবে বাট এর হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করার ক্যাপাসিটি আছে, আর যে কারণে এটা খুব সহজে পুড়ে যায় না, কারণ এর ভিতরে ফ্রি ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি থাকবে এবং সে সহজেই হচ্ছে হিউজ মানে লার্জ অ্যামাউন্ট অফ কারেন্টকে ফ্লো করতে দিবে। বাট ডেফিনেটলি প্রত্যেকটা ডায়োডের একটা কি থাকবে, লিমিট তো থাকবে, হ্যাঁ, প্রত্যেকেরই ধৈর্যের একটা সীমা আছে, প্রত্যেকেরই কাজ করার একটা কি লিমিট আছে বা সীমা আছে, তাই না? তো সেই জন্যই বলছে এটারও অবশ্যই একটা বার্ন্ট ভ্যালু দেওয়া থাকবে, সেই লিমিটটা যতক্ষণ না সে ক্রস করবে ততক্ষণ সেটা পুড়ে যাবে না, সেটাই এখানে বলছে। আচ্ছা, এই রিভিউটা তোমরা একটু কাইন্ডলি নিজেরা দেখে নিবা, এটা আমি আর দেখাচ্ছি না, একই জিনিস আছে। আচ্ছা, এইবার কিছু আমরা দুই একটা অঙ্ক করি, ঠিক আছে, অঙ্ক করি। কি বলছে, এক্সাম্পল প্রবলেমস অফ ডায়োড, ঠিক আছে। প্রথমে কি বলছে, এক্সাম্পল 1, ডিটারমাইন কারেন্ট থ্রু ইচ ডায়োড ইন দ্য সার্কিট। Assume both diodes are similar and made of silicon. এই যে এখানে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে দেখতে পাচ্ছ, ও সরি এটা তো রিড্র করা, দেখতে পাচ্ছ? Yes, ma'am. হ্যাঁ, এই সার্কিট, এটা কিন্তু হচ্ছে তোমাদের ইউ হ্যাভ টু রিকল ইয়োর সেকেন্ড সেমিস্টার। আমরা এখানে যত ধরনের অঙ্ক করব ঘুরে ফিরে কিন্তু কারশফস কারেন্ট ল, তারপরে হচ্ছে নোডাল অ্যানালাইসিস করে না ওই যে ভিতরে হচ্ছে মেশ অ্যানালাইসিস, ওই জিনিস,
আর হচ্ছে কারশফস ভোল্টেজ ল, ঘুরে ফিরে আর কারেন্ট ডিভাইডার রুল, ঘুরে ফিরে কিন্তু ওই জিনিসগুলাই আসবে। সো ইউ হ্যাভ টু রিকল your knowledge of second semester. Okay, ভয় পাওয়ার কিছু নাই, সহজ আছে অঙ্কগুলো। ওখানে তো তোমরা অনেক দূর পর্যন্ত সেমিস্টারের ফাইনাল অ্যাসাইনমেন্টটা এখনো হচ্ছে অনেকের কাছে আনক্লিয়ার। এখনো ম্যাম অনেকের কাছে আনক্লিয়ার ম্যাম, এক একজনের এক এক মান আসছিল। এক একজনের তো এক এক মান আসবেই। তো ওখানে তো তোমাদের কি বলে রোল নাম্বার এবং ফোন নাম্বার ওয়াইজ তোমাদেরকে রেজিস্টার ডাল করতে হবে। এক এক থিওরি এক একজন এক এক ভাবে সলিউশন করছে, আমরা স্টিল জানি না ম্যাম কোনটা প্রপার সলিউশন। ফাইনালে কি ছিল আমার মনে নেই ম্যাম, হচ্ছে ওই যে সব অ্যানালিসিস গুলো ছিল। আরএলআরসি সার্কিট ছিল না? আমি আপনাকে হচ্ছে পিডিএফটা ক্লাস শেষে দেখাচ্ছি। না, পিডিএফ ক্লাস শেষে দেখানোর দরকার নেই, আমার কাছে আছে কিন্তু আমার মনে নেই। তবে লাস্ট যেহেতু ফাইনাল, সেই জন্য আমার ধারণা, আমার যেটুকু হচ্ছে সেখানে ফিল্টার সার্কিট, দ্যাট ইজ আরএলআরসি আরএলসি সার্কিট গুলো নিশ্চয়ই দেওয়া ছিল। সাথে ম্যাম 3টে থিওরেম ছিল ডিফারেন্ট এন্ড হচ্ছে রোল নাম্বার ওয়াইজ থিওরেম গুলো ভাগ করা ছিল। ভালো তো। জিনকে কালো ছত্রাকের বীজ। ওকে, তাহলে এখানে হচ্ছে অঙ্কটা কি আগে বোঝার চেষ্টা করি। এখানে কি দেখানো আছে যে একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, ডেফিনেটলি ইটস এ ডিসি ভোল্টেজ এন্ড ইটস সাপ্লাইং 15 ভোল্ট। একটা রেজিস্টর কানেক্টেড আছে যেটার মান হচ্ছে 500 ওহম বা 0.5 কিলো ওহম, এবং এই সার্কিটে দুইটা ডায়োড প্যারালালি লাগানো আছে, দুইটা ডায়োড প্যারালালি লাগানো আছে। আবার বলছে এই দুইটা ডায়োড সিলিকনের তৈরি, এবং যেহেতু এই দুইটা সিলিকনের তৈরি, সেজন্য এর যে ব্যারিয়ার ভোল্টেজ যেটা আর কি 0.7 ভোল্ট হবে, দুটাতেই 0.7 ভোল্ট হবে। দ্যাট মিন্স ডিপ্লিশন রিজিয়নটা ভাঙতে গেলে এর অ্যাক্রসে 0.7 ভোল্টের বেশি আর পাওয়া যাবে না, ঠিক আছে? সো এর অ্যাক্রসে যেই ভোল্টেজই ড্রপ করুক না কেন, সেটা ইটস নট মোর দ্যান 0.7 ভোল্ট। সো এই দুইটা প্যারালালি আছে, সো এই দুইটার অ্যাক্রসে সেম ভোল্টেজ ড্রপ করবে নাকি? প্যারালালি কানেক্টেড রেজিস্টার যদি থাকে, তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি সেম হয় না? আর ওই প্যারালালি কানেক্টেড যে দুইটা ডিভাইস, তার ভিতর দিয়ে তার প্রত্যেকটার মান যদি সমান হয়, রেজিস্টারের মান যদি সমান হয়, তার ভিতর দিয়ে কারেন্ট কি সেম ফ্লো করে না? জি ম্যাম। বুঝে বললাম না বুঝে বললাম? আমার ডাউট বাপরে বাপ, কয়টা ডিভাইস অন করে বসে আছে। ওকে, তাহলে আমাদেরকে বের করতে বলেছে যে এই দুইটা ডায়োডের ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা বের করতে হবে আর কি। একটা হচ্ছে ID1 আর এটা হচ্ছে ID2। এখন প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, I1 এর মান বের করতে হবে, কারণ এটা হচ্ছে আমার মেইন সার্কিট কারেন্ট। কিন্তু I1 এর মান বের করতে গেলে আমাদের আবার এটার অ্যাক্রসে, দ্যাট ইজ আর এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ করছে সেটা কিন্তু আমাদের জানা নাই। তাহলে আমাদের জানা আছে কি, এই 15 ভোল্টের মান যা আছে, ID1 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ করছে সেটা হচ্ছে 0.7 ভোল্ট, এই দুইটা জানা আছে। বাট আর এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ করছে এইটা আমার জানা নাই। তাহলে এইখানে দেখো, এখানে একটা লুপ তৈরি হয়ে আছে, তাই না? লুপ। এই লুপের ভিতরে আমরা যদি কারশফস ভোল্টেজ ল ইমপ্লিমেন্ট করি, এই লুপের ভিতরে আমরা কারশফস ভোল্টেজ ল ইমপ্লিমেন্ট করব।
বা এই মেশের ভিতরে আমরা কারশফস ভোল্টেজ ল ইমপ্লিমেন্ট করব। তাহলে ইমপ্লিমেন্ট যদি করি তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে বলতো? ম্যাম ভুলে গেছি। 2 সেমিস্টার আগের পড়া ম্যাডাম মনে থাকে, আজকে পড়লে কালকে মনে থাকে না রে, তো 8 মাস আগের পড়া নাকি? ম্যাম বিভব পার্থক্যের সমষ্টি শূন্য হবে। Algebraic sum of IR drop and EMF is equals to 0 in a Yes, ma'am. mesh, তাই না? এটা ছিল হচ্ছে কারশফস ভোল্টেজ ল। তাহলে সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। আমরা একটু মনে রাখি, ডায়োডের ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট আর সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট। এখন এটা কারেন্ট ডিরেকশনের উপরে নির্ভর করবে, কারেন্ট কোন দিক দিয়ে ঢুকছে আর কোন দিক দিয়ে বেরোচ্ছে সে আর কি ডিপেন্ড করবে আর কি, ঠিক আছে? তো এখানে ভি থেকে শুরু করছে, আমরা ভি থেকে যদি শুরু করি তাহলে এটা ফাঁকা জায়গা নিয়েছি, এখানে নিয়ে আসি। তাহলে আমার সার্কিটটা ছিল এরকম। আমি মনে করছি এখানে আমার একটাই ডায়োড আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার I1, এই I1 এর মান আমাকে বের করতে হবে। এটা 15 ভোল্ট, এটা হচ্ছে আমার 0.7 ভোল্ট, ঠিক আছে? আর এখানে আছে 0.5 কিলো ওহম। তাহলে এখানে যদি আমি লুপটা এভাবে কল্পনা করি এবং রেজিস্টারের অ্যাক্রসে আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি, ঠিক আছে? এখানে আমার ড্রপ হয়েছে ভি, তাহলে কারেন্ট ফ্লো করছে এই পাশ থেকে এই পাশে। তাহলে উচ্চতর বিভব থেকে যখন নিম্নতর বিভবে যাচ্ছে তখন ওই ভোল্টেজের সামনে হচ্ছে আমার মাইনাস বসবে। তাহলে প্রথমটা আমরা এমনি বি ধরে নিচ্ছি। তাহলে এখানে আছে হচ্ছে, না উল্টা বললাম নাকি? আমরা যদি এটা থেকে শুরু করি, উচ্চতর থেকে নিম্নতর যাচ্ছে, কারেন্ট ঢুকছে যে পাশ দিয়ে, যদি সেখান থেকে শুরু করি তাহলে কারেন্ট বের হচ্ছে সেদিক আরেক দিক থেকে। ভি প্লাস মাইনাস 15, আচ্ছা এটা এখানে ধরেছে এই পাশে, নিম্ন থেকে উপরের দিকে যাচ্ছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, ফাইন, as they do। আচ্ছা আমিও ভুলে গিয়েছিলাম, আমি একটু রিমাইন্ড করে নিলাম। তাহলে 15 ভোল্ট থেকে যদি আমরা শুরু করি, সে নিচ থেকে উপর দিকে যাচ্ছে, তার মানে নিম্নতর বিভব থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে উল্টা ডিরেকশনে ধরেছে। তাহলে উল্টা ডিরেকশনে যদি আমি ধরি, একমাত্র ভি মাইনাস 15 প্লাস 0.7 ইকুয়ালস টু 0 হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে এখানে ভি এর মান বের করতে হবে। তাহলে ভি এর মান কত আসবে বলতো? 14.3। ভি ইকুয়ালস টু আসবে, ভি ইকুয়ালস টু
14.3। আচ্ছা, এটা হচ্ছে আমার আর এর অ্যাক্রসে ড্রপ। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার I1 এর মান কত আসবে? 14.3 divided by V equals to 500 ওহম, তাই না? 0.5K মানে 500 ওহম। তাই এটা সমান কত আসবে? কত আসে বলো তো, ভাগ করো। (14.3 divided by 500) 0.0286। এটা কত বলো তো? অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এটা কত হবে? অ্যাম্পিয়ার ম্যাম। ডেফিনেটলি এটা অ্যাম্পিয়ার। এটাকে যদি আমরা মিলি অ্যাম্পিয়ারে নিতে চাই তাহলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করে দিতে হবে। 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে I1 এর মান আসবে 28.6 মিলি অ্যাম্পিয়ার। এটা হবে 28.6 মিলি অ্যাম্পিয়ার I1 এর মান। এখন এখানে একটা কথা বলছে, এই দুইটা ডায়োড হচ্ছে আইডেন্টিক্যাল, একদম আইডেন্টিক্যাল। এই দুইটার অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ করছে সেটাও আইডেন্টিক্যাল। দ্যাট মিন্স একটা জিনিস তোমাদেরকে এখনো বলা হয় নাই, পরের লেকচারে বলবো, সেটা হচ্ছে এই ডায়োড গুলার ভিতরে কারেন্টটা কিন্তু একটা বাধা ফেস করে। দ্যাট ইজ RF রেজিস্ট্যান্স বলা হয় এটাকে, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। তো এই ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা দ্যাট মিন্স এর ভিতরে আছে। সো এর ভিতর দিয়ে কারেন্টটা যখন ফ্লো করবে তাহলে এই ID1 এবং ID2, দ্যাট মিন্স D1 আর D2, এই দুইটা কমপ্লিটলি আইডেন্টিক্যাল দুইটা ডায়োড, এর একই রকমের সবকিছু সেম। সো এই দুইটার ভিতর দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করার কথা। তাহলে I1 যখন এরকম কোনো একটা পয়েন্টে আসবে যেখানে কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে, এবং যেহেতু এই দুইটা হচ্ছে আইডেন্টিক্যাল, সেজন্য এটার ভিতর দিয়েও যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে, এই পরের ডায়োডের ভিতর দিয়েও একই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তার মানে আমরা যে কারেন্টটা পেয়েছি 28.6 মিলি অ্যাম্পিয়ার, সেটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ওই দুইটা কি বলে ডায়োডের ভিতরে আলাদা আলাদা কারেন্ট যাবে। দ্যাট মিন্স ID1 ইকুয়ালস টু ID2 সমান কত হবে? 28.6 divided by 2, 14.3 14.3 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। প্রত্যেকটা ডায়োডে এই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। অঙ্কটা কি বুঝতে পেরেছো? অঙ্কটা বুঝতে পারেন নাই? না না, আমি তো বুঝলাম, কিন্তু ওই যে কি লুপ করলেন ওইটা বুঝি নাই নাকি? জি ম্যাম, ওটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। এটা হচ্ছে কারেন্ট অ্যানালাইসিস, দ্যাট ইজ মেশ অ্যানালাইসিস। ঠিক আছে, যে কোন একটা লুপের ভিতরে আমরা যখন অ্যালজেব্রিক সামের ইকুয়েশনটা বসাবো, এই আইআর ড্রপটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা আমি কেমন করে বুঝবো? সেটা আসলে দুই ধরনের রুলস ফলো করে, যদিও রেজাল্ট সেম আসে। এখানে যে রুলসটা ফলো করেছে সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। কারেন্টের ডিরেকশন আসলে কোন দিকে গেছে। এইখানে দেখো এরা যে রুলসটা ফলো করেছে, এখানে এটা আমি যেটা ফলো, সেটার উল্টা রুলস ওরা ফলো করেছে। ঠিক আছে, নিয়ম হচ্ছে কারেন্ট
যদি উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে যায় তাহলে ওই আইআর ড্রপের মান নেগেটিভ হবে, ওই আইআর ড্রপের মান নেগেটিভ হবে। ঠিক আছে, উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে যদি যায় তাহলে ওই আইআর ড্রপের মান নেগেটিভ হবে, আর নিম্নতর বিভব থেকে যদি উচ্চতর বিভবের দিকে যায় তাহলে ওই আইআর ড্রপের মান হচ্ছে পজিটিভ হবে। এখন কথা হচ্ছে আইআর এর উচ্চতর বিভব কোনটা আর নিম্নতর বিভব কোনটা? জেনারেলি বলা হয়ে থাকে যে একটা রেজিস্টারের ভিতরে কারেন্ট যেদিক দিয়ে ঢুকছে সেটা হচ্ছে পজিটিভ, আর যেদিক দিয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। এখন খেয়াল করে দেখো এইখানে যে ইকুয়েশনটা বসানো আছে, এইখানে ইকুয়েশনটা বসানো আছে, আমি যদি এই অনুযায়ী বসাই দ্যাট মিনস আমার নিম্ন এখানে কি উচ্চতর এখান থেকে শুরু করছে, এটা যেহেতু আমার ভি, ঠিক আছে, তাহলে এটা হওয়ার কথা হচ্ছে মাইনাস ভি মাইনাস 0.7 প্লাস 15। ঠিক আছে, মাইনাস ভি মাইনাস 0.7 এন্ড প্লাস 15, কারণ এইখান থেকে শুরু করে এইখানে আসছে। হ্যাঁ, সেম অ্যান্সারই তো দিচ্ছে দুইটাতে। এক্স্যাক্টলি, কারণ এটা কি ইকুয়ালস 0, তাহলে মাইনাস যদি আমি কমন নেই তাহলে এইটাই আসে না, ইয়েস ম্যাম। ইকুয়েশনটাই আসবে। তাহলে এটা সবসময় মনে রাখবে, কারেন্ট কোন দিক দিয়ে ঢুকছে কোন দিক দিয়ে বেরোচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমার কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করবে। ওকে, আমি এই রুলসটা ফলো করি আর কি, এবং এটা ইজিয়ার টু রিমেম্বার। ওকে, আশা করি তোমরাও মনে রাখবে। এবার কি বুঝতে পেরেছো? জি ম্যাম, মানে রেজিস্টারটা যেই দিক দিয়ে বের হচ্ছে ওটা যদি মাইনাস হয়, মানে ওটা তো অবশ্যই মাইনাস হবে, এবং ওই মাইনাস হলে ওটা তখন রেজিস্টার না, মাইনাস, রেজিস্টার ভিতরে কারেন্ট যে দিক দিয়ে বেরোচ্ছে। জি কারেন্ট দিক দিয়ে বের হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা এখানে এই রুলসটা এখানে ফলো করা হয়েছে। ওকে, আচ্ছা এরপরে আরেকটা অঙ্ক আছে। এই অঙ্কে কি বলছে, ডিটারমাইন দ্য কারেন্টস I1, I2 and I3 for the network. Assume both diodes are similar and made of silicon. Here এই সার্কিটের জন্য বলা হচ্ছে এখানে কি করতে হবে, I1, I2 এবং I3 এর মান বের করতে হবে। ঠিক আছে, I1, I2 এবং I3 এর মান বের করতে হবে। তোমরা করো তো, একটু নিজেরা চেষ্টা করো কিভাবে করা যায়, চেষ্টা করো। চিন্তা করো, তাহলে ব্রেনটা ঝালাই হয়ে যাবে, চিন্তা করতে থাকো। আমার সাপ্লাই ভোল্টেজ আছে হচ্ছে 20 ভোল্ট, আর রেজিস্টার এই পাশে একটা লাগানো আছে 3.3 কিলো ওহম, আর এইখানে হচ্ছে 5.6 কিলো ওহম। আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু D1 D2 both are made of silicon, তাহলে এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ করবে 0.7 ভোল্ট, it will act like a battery actually, এটার ভিতরে একটা চার্জ সম্বলিত থাকবে 0.7 ভোল্ট, both are 0.7 ভোল্ট। ওকে, তাহলে এখানে কি করতে হবে বলো?
আগের মতোই, এটা আগেরটা থেকে এটা একটু বেশি জটিল কারণ এই পাশে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। বাপরে বাপ, বেগুন ভাজতেছে মনে হয় আশেপাশে কেউ। বলো কি করতে হবে? লুপ কল্পনা করো। এ বি সি ডি এ, এইখানে একটা জাংশন, এখানে একটা জাংশন, এখানে একটা জাংশন, এখানে একটা জাংশন, এ বি সি ডি এ। এই লুপের ভিতরে আমরা বরাবর একটাই কারেন্ট দেখতে পাচ্ছি, সেটা কি? I1। I1 কারেন্টটা যখন বি জাংশনে যাচ্ছে সে কিন্তু দুই ভাগে ভাগ হচ্ছে, I2 এবং I3, বাট সি জাংশনে এসে কিন্তু আবার মিলিত হয়ে I1ই হয়ে গেছে, তাই না? তাহলে এই লুপের ভিতরে আমার I1 কারেন্টটা বের করা জরুরি। যখন আমরা I1 বের করতে পারবো তখন কিন্তু আমরা I2 আর I3 এর মান আলাদা করে পরবর্তীতে বের করতে পারবো। তাহলে এখানে আমার অজানাটা কি? আমার D1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ করছে, এখানে হচ্ছে আমার পটেনশিয়াল আছে 0.7 ভোল্ট, এখানে আছে হচ্ছে 0.7 ভোল্ট। শুধু জানা নাই হচ্ছে R1 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ করছে, ঠিক আছে? এইটা জানা নাই। তাহলে এটা জানা নাই যেহেতু আগের মতোই এই লুপটাকে কি আমাকে একটা ইকুয়েশন বের করতে হবে, এবং ইকুয়েশন বের করা তো ইজিয়ার, তাই না? সো বের করে ফেলো। বের করে বলো যে I1 এর মান কত আসছে। হিন্টস তো দিয়েই দিলাম আগের মতোই, শুধু ইকুয়েশনটা ক্রিয়েট করো তাহলে I1 এর মান বের করতে পারবে। কেউ কি করছো নাকি করছো না? ম্যাম I1 এর মান হবে 3.32 মিলি অ্যাম্পিয়ার। এটা কি এখানে লেখা দেখে বললাম? না ম্যাম, পড়লাম ম্যাম। ইকুয়েশনটা বলো দেখি। ম্যাম ইকুয়েশনটা হবে ম্যাম যে টোটাল ভোল্টেজ সেটা মাইনাস দুইটা ডায়োডের ভোল্টেজ মাইনাস I1 R1। দুইটা ডায়োডের ভোল্টেজই মাইনাস হবে? জি ম্যাম, মানে ম্যাম দুই জায়গাতে তো ম্যাম ভোল্টেজ ড্রপ হবে, মানে আচ্ছা, এইটার টোটাল ভোল্টেজ আর তিন জায়গায় ভোল্টেজ ড্রপ সমান। ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা হচ্ছে যে এখানে তোমাদের মেইনলি দেওয়া আছে যে -0.7 -0.7 মাইনাস I1 R1 প্লাস 20 ভোল্ট, যেটা আর কি নাহিদ বললো আর কি, ঠিক আছে? যে ইকুয়েশনটা হচ্ছে কি, আমি যদি এদিক থেকেই শুরু করি, যেহেতু নিম্নতর বিভব থেকে উচ্চতর বিভবে যাচ্ছে, তাহলে এটা কি হবে? E সমান হচ্ছে প্লাস 20 ভোল্ট, এটা হবে প্লাস 20 ভোল্ট। এরপরে কি আসছে? ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট, তার মানে এটা হবে মাইনাস 0.7 ভোল্ট, আবারও মাইনাস 0.7 ভোল্ট, এবং যেদিক দিয়ে কারেন্ট ঢুকছে রেজিস্টারের ভিতরে আর যেদিক দিয়ে বেরোচ্ছে এটা তাহলে উচ্চতর থেকে নিম্নতরতে যাচ্ছে, সেই জন্য এটা হবে মাইনাস I1 R1। তাহলে I1 এর মান বাদ দিয়ে বাকি সবকিছু আমাদের জানা। তাহলে সেক্ষেত্রে আমরা I1 এর মানটা বের করলাম। I1 এর মান কত আসলো? 3.32। I1 এর মান আসছে 3.32। গুড।
এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে I1টা সরি I1টা এইখানে এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে I2 এবং আরেকটা হচ্ছে I3। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার কি I2 আর I3 এর মান কত হবে, কিভাবে বের করতে পারি বলো? কিভাবে বের করা সম্ভব বলো? সার্কিট কারেন্ট কিন্তু আমার জানা আছে, হ্যাঁ, I1 হচ্ছে আমার সার্কিট কারেন্ট। ম্যাম ওই যে একটা সূত্র আসছিল ম্যাম, যে I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3, ওখান থেকে ম্যাম আমরা বের করতে যাইতে পারি। হ্যাঁ ডেফিনেটলি ওখান থেকে তো বের হবে I1 ইকুয়ালস টু I2 প্লাস I3। তো I2 এর মানটা আমরা কিভাবে বের করব আর I3 এর মানটা আমরা কিভাবে বের করব? ম্যাম আরেকবার একটু বলেন কোনটা কোনটা বের করব, I2 আর I3। দেখো কানেকশন দেখো। আচ্ছা এই যে R2 রেজিস্টার, এই R2 রেজিস্টারটা D2 ডায়োডের সাথে কি অবস্থায় কানেক্টেড, সিরিজে না প্যারালালে? ম্যাম প্যারালালে। প্যারালালে। তাহলে যদি কোনো দুইটা কম্পোনেন্ট প্যারালালে কানেক্টেড থাকে তাহলে তাদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সমান হবে নাকি সমান হবে না? সমান হবে ম্যাম। ডেফিনেটলি সমান হবে। তাহলে D2 এর ভোল্টেজ ড্রপ তো আমাদের জানা আছে 0.7 ভোল্ট, জানা আছে না? জি ম্যাম। তাহলে 3.3 কিলো ওহম রেজিস্টারের অ্যাক্রসেও কি এই ভোল্টেজটা ড্রপ দেখানোর কথা না? এক্স্যাক্টলি। এবার বের করো I2 আর I3 এর মান। মানে আরে বাবা 3.3 কিলো ওহমের অ্যাক্রসে 0.7 ভোল্টই ড্রপ করবে, যেহেতু এটা D2 এর অ্যাক্রসে সেম ভোল্টেজ ড্রপ করছে, এই ভোল্টেজটা এখানে সবসময় থাকে। সো এরা দুইজন যেহেতু প্যারালালে কানেক্টেড, সো এটার অ্যাক্রসে সেম ভোল্টেজ ড্রপ করবে। তাহলে এই এটার অ্যাক্রসে 0.7 ভোল্ট যদি ড্রপ করে তাহলে আমার সবকিছুর মান জানা আছে, কারেন্টের মান বের করতে পারবো না? এখানে এর ভিতর দিয়ে I2 কারেন্ট ফ্লো করছে, তাহলে কারেন্টের মান কত হবে? বুঝো নাই? কথা বলেন না।
ইকুয়াল আয়ার দিয়ে করলেই হবে। হয়তো বলো কত আসছে, আমার তো মান দরকার। জাস্ট সেক ম্যাম, খাতায় করতেছি, ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি না। ক্যালকুলেটর তো কম্পিউটারে দেওয়া আছে। v equals to IR, লাভের মান b বের করতে হবে, তাহলে v বাই r, v হচ্ছে 0.7 ভোল্ট, ভাগ 3/3, তাহলে 0.7 ডিভাইডেড বাই 3.3, সরাসরি ভাগ করলাম, তাহলে কত আসে? 0.212। এটা কি অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার বলো? অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার? মিলি অ্যাম্পিয়ার ম্যাম, কিলো মিলি আছে। কিলো ওহম দিয়ে ভাগ করেছি যে এটা মিলি অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে? তাহলে কারেন্ট হচ্ছে I2 এর মান হচ্ছে 0.212 মিলি অ্যাম্পিয়ার। খেয়াল করে দেখছো সবগুলো 212 পৌনপুনি। আচ্ছা যাই হোক, তাহলে আগের কারেন্ট ছিল আমার 3.32, I1 এর মান হচ্ছে 3.32, তাহলে I2 এর মান কত হবে? পেলাম হচ্ছে 0.212। তাহলে I1 সমান I2 প্লাস I3, তাহলে সেক্ষেত্রে I3 এর মান কত হবে? মানে আমরা লিখি I1 হচ্ছে 3.32, I2 হচ্ছে 0.212, তাহলে I3 সমান কত হবে? Where I1 equals to I2 plus I3, বলো কত আসবে? ম্যাম এপার ওপার নিয়ে যা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তো করো। ক্যালকুলেটর নাই ম্যাম, আর আমি ল্যাপটপে নাই। মোবাইলে আর এটা মুখে মুখেই তো হয়। 3.108 মিলি অ্যাম্পিয়ার। 3.108, এটা সমান হচ্ছে 3.108 কি মিলি অ্যাম্পিয়ার। ইউনিট ইজ ইম্পর্টেন্ট থিং। তাহলে অঙ্ক কিভাবে করা হলো বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। এখানে বইয়ের ভিতরে কিন্তু করে দেওয়া আছে, ওভাবে না করিয়ে ইচ্ছা করে তোমাদেরকে দিয়ে করালাম, এবং সার্কিটটা এখানে রিড্র করা আছে, এটা চাইলে ফলো করতে পারো। ওকে ওকে ম্যাম। ম্যাম আমাদের কি মানে অঙ্ক আসবে? হ্যাঁ অবশ্যই আসবে তো। আচ্ছা, কেন তুমি কি চাও না অঙ্ক আসুক? মানে এই অঙ্কটা খুবই সোজা তো ম্যাম, তাই বললাম আর কি। এইটারে সেই সোজা ছিল আর কি। হ্যাঁ সব অঙ্কই সোজা, শুধু এই অঙ্ক না। এই দেখো আরেকটা অঙ্ক আছে, এক্সাম্পল প্রবলেমস অফ ডায়োড। আরো অঙ্ক আছে, দেখানো আছে, সমস্যা নেই। বইয়ের ভিতর দিয়ে দেখতে বলা হয়েছে, যেগুলো তোমরা দেখবা যখন আমরা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স গুলো পড়বো তোমরা। এক্সাম্পল প্রবলেমস অফ ডায়োড। ডিটারমাইন I, V1, V2 and V0 for the following circuit. এইখানে যে সার্কিটটা দেওয়া আছে সেই সার্কিটের জন্য এই যে এটা হচ্ছে সার্কিট দেওয়া আছে। আমার সাপ্লাই ভোল্টেজ E1 equals to 10 ভোল্ট, আর এখানে R1 হচ্ছে একটা সিরিজে কানেক্টেড আছে, তার সাথে হচ্ছে সিলিকন ডায়োড দেওয়া আছে, এবং তার সাথে সিরিজে 2.2 কিলো ওহম একটা আরেকটা রেজিস্টার লাগানো আছে। বাট এটার জটিলতা হচ্ছে এখানে যেমন একটা সাপ্লাই, এর নিচেও আরেকটা সাপ্লাই দেওয়া,
যেটার মান হচ্ছে E2 ইকুয়ালস টু -5 ভোল্ট, এবং এক্ষেত্রে আমাকে বের করতে হবে V1 এর মান, দ্যাট মিন্স R1 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ করছে এবং R এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ করছে, দ্যাট মিন্স V0 আউটপুটে আর কি, V2 যেটা বলা হয়েছে, V0 এর মান বের করতে বলা হয়েছে, আর R2 এর ভিতর দিয়ে কোন কারেন্ট ফ্লো করছে সেটা বের করতে বলা হয়েছে, কত মানের কারেন্ট ফ্লো করছে। তাহলে আমাদের মূল জিনিস বের করতে হবে V1 এর মান, এখানে V2 এর মান, আর হচ্ছে I এর মান। এইটা এই সার্কিট দেখে বের করতে হবে। এখানে আমার সবকিছু দেওয়া আছে, জটিলতা হচ্ছে এখানে কি আছে, দুইটা সোর্স আছে। দুইটা সোর্স দিয়ে তো তোমরা অঙ্ক করেছো না? স্থান করেছি বাট একটু কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। Here, এই সার্কিটটাকে রিড্র করা হয়েছে, ঠিক আছে? রিড্র, আগের সার্কিটটাকে রিড্র করা হয়েছে। যে সাপ্লাই ভোল্টেজটা আছে সেই সাপ্লাই ভোল্টেজটার নিচে একটা গ্রাউন্ড দেখানো হয়েছে, ওকে? নিচে একটা গ্রাউন্ড দেখানো হয়েছে। আর এই যে ডায়োড যেটা আছে ওটা দেখানো বলা হচ্ছে সিলিকন ডায়োড, সো এটার ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্ট, এটা ব্যারিয়ার ভোল্টেজ। আর R1 এর মান তো আগে থেকেই দেওয়া আছে 4.7 কিলো ওহম, R2 এর মান 2.2 কিলো ওহম, আর এইখানে যে ভোল্টেজটা দেওয়া আছে এটা হচ্ছে -5 ভোল্ট। এখন আমাকে এই সার্কিটটাকে ফলো করে আমাদেরকে কি বের করতে হবে, V1 I আর I V1 এবং V2 বের করতে হবে। দ্যাট মিন্স আমার সার্কিট কারেন্ট আর হচ্ছে এই দুইটা রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ করছে সেইটা বের করতে হবে। তাহলে কিভাবে করলে আমরা এটা বের করতে পারবো বলো? কি করতে হবে? কি করা যেতে পারে? অঙ্কটা কিন্তু খুবই সহজ। আল্লাহ, এই they are connected, okay? Ground, same. This circuit is connected, it's not open. এবার বলো কি করতে হবে, কোন ফর্মুলায় যাব আমি? ডেফিনেটলি KVL করতে হবে। ডেফিনেটলি আমাদেরকে KVL করতে হবে নাকি? তাহলে KVL করলে কোন জায়গায় KVL করব? এইখানে KVL করতে হবে। তাহলে এখানে যদি আমরা KVL করি তাহলে ইকুয়েশনটা কি হবে বলো তো? ও এটার অ্যাক্রসে হচ্ছে -VN, I R1 I R2, এটা হচ্ছে আমার I R1
এটা হচ্ছে আমার I R2 আর এটা হচ্ছে মাইনাস B E1 minus IR1 E1 minus IR1 R1 minus 0.7 volt minus 0.7 volt তারপর minus IR2 plus 5 volt minus বলছিল হ্যাঁ IR plus E2 plus E2 সমান 0 0 কি তাহলে IR1 গুলো এক সাইডে নিয়ে যাই ও ওকে নো প্রবলেম এই কালি দিয়ে লিখে ফেলেছি ব্যাপার না তাহলে এখানে E1 এর ভ্যালু হচ্ছে E1 minus 0.7 E2 E1 এর ভ্যালু হচ্ছে 10 তাহলে এটা হচ্ছে আমার 10 minus 0.7 এটা কত E2 এর ভ্যালু কত minus 5 নাকি 5 শুধু 5 না minus 5 plus 5 শুধু 5 শুধু 5 ওকে তাহলে এটা তো প্লাস হবে yes 14.3 হয় I into R1 plus R2 তাই তো yes ওকে উপরের দিকে যাচ্ছি জায়গা নাই যেহেতু এবং স্ক্রিনের উপর লিখছি সেজন্য ওকে তাহলে এই পাশে কত আসবে 15 minus 0.7 that means 14.3 তাহলে I এর ভ্যালুটা আমাকে বের করতে হবে তাহলে I equals to 14.3 divided by R1 এর মান কত 4.7 plus 2.2 তাহলে এদিকে 6.9 14.3 3.3 কে 6.9 দ্বারা ভাগ করতে হবে 2.07 2.072 ম্যাম তাহলে এটা আসবে কত 2.07 2.074 মিলি অ্যাম্পিয়ার তাহলে কারেন্ট পেয়ে গেলাম নাকি তাহলে কারেন্ট যখন আমি পেয়ে গেলাম তাহলে V1 এর মান বের করতে পারবো না আর V2 এর মান বের করতে পারবো না yes ম্যাম জি ম্যাম পাওয়া যাবে তাহলেই তো অঙ্ক হয়ে গেল সোজা না মাথাটাই তখনই যখন হচ্ছে ওই যে ওপেন সার্কিট মনে হয় না ওপেন সার্কিট তো না দেখো এটা গ্রাউন্ড এটাও গ্রাউন্ড আচ্ছা এইখানে যদি আমরা ভি নট এর কথা বলি তাহলে ভি নট যদি এই পয়েন্টে ধরা হয় এই পয়েন্ট টু গ্রাউন্ড যদি আউট ভোল্টেজ যেটা তাহলে কিন্তু আবার এই E2 আর V2 মিলে হচ্ছে ভি নট হয় আর কি বুঝছো এই পুরাটা মিলে E2 আর V2 মিলে ভি নট হবে আর যদি V2 শুধু বলা হয় তাহলে জাস্ট R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ করবে আর যদি তোমাদেরকে কমপ্লিট আউটপুট ভোল্টেজ বের করতে বলে তখন আবার এই E2 আর V2 এর মান যোগ করে যেটা পাবা সেটা এখানে দেখাতে হবে বুঝা গেছে যদিও চায় না বাট হঠাৎ করে যদি চেয়ে বসে তখন কিন্তু এটা দেখাতে হবে ওকে আজকে এই পর্যন্তই থাক
আমি এই লেকচারটা হচ্ছে আপলোড করে দিয়েছি অলরেডি, তোমরা ডেফিনেটলি দেখবা। এরপরে বিভিন্ন ধরনের টাইপস অফ ডায়োড দেখবা, যে এলইডি আছে, লেড ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপরে হচ্ছে এটার অ্যাপ্লিকেশন, অনেক ধরনের ডায়োড দিয়েছিলাম। শর্টকি ডায়োড, শকলি ডায়োড, শর্টকি শকলি ছোট ছোট করে দেওয়া, রেকটিফায়ার ডায়োড, এদের ইয়ের ডিফারেন্স, সিম্বলের ডিফারেন্স। এরপরে ডায়োড অ্যাপ্লিকেশনস, রেকটিফিকেশনস, হাফ ওয়েভ, ফুল ওয়েভ, এগুলো আমরা প্র্যাকটিক্যালে করব, কিভাবে হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করা হয়, ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করা হয়, এগুলো আমরা করব। এবং এটার একটা এক্সটেন্ডেড লেকচার আছে পরবর্তীতে, যেটাতে আমরা এগুলার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলা দেখবো আর কি। ঠিক আছে, ছোট ছোট জিনিস তোমরা একটু দেখবা। ওকে, আজকে এই পর্যন্তই থাক। নাম আর ডাকছি না, অ্যাটেন্ডেন্স লিস্ট থেকে আপডেট করে নিব। কেউ যদি ক্লাস অ্যাটেন্ড করে থাকে তাহলে ডেফিনেটলি সেখানে সেই লিস্টে নাম থাকে আর কি, বুঝছো? তোমরা কি কখনো নিজেরা খুলে দেখেছো লিস্টটা? আমরাও ডাউনলোড করতে পারি? হ্যাঁ, সব তোমরা ডাউনলোড করতে পারো না? ট্রাই করে দেখো তো। পার্টিসিপেন্টসরা তো পারে না ম্যাম, মিটিং অর্গানাইজ। না ম্যাম, অপশন নাই। ও আচ্ছা, একটা ডাউনলোড করে দেখায় দিই। ম্যাম এক্সেল এ তো অটোমেটিক জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, এক্সেলে জেনারেট হয়। ম্যাম কেউ যদি 1 সেকেন্ডের জন্য থাকে তাও অ্যাড হয়ে যায়, প্রবলেম হবে না? না, 1 সেকেন্ড, ওটা আবার দেখা যায় সে কতক্ষণ ছিল। হ্যাঁ, এটা দেখা যায় ম্যাম। ওটাই দেখানোর জন্য আর কি আমি দিলাম 6-1, এই যে পেয়েছি। এই যে এই যে 31 তারিখে তোমাদের যে ক্লাস হয়েছিল সেই ক্লাসের অ্যাটেন্ডেন্স শিট, এই যে দেখতে পাচ্ছ? নাম ওয়াইজ আর কি, কে কখন জয়েন করেছে, বের হয়ে গেছে, এবং কখন জয়েন করে কতক্ষণ ছিল, ইউ ক্যান সি এভরিথিং। যেমন হাসিবুল হাসান রাসেলের অনেক কষ্ট হয়েছে আর কি, বারবার গেছে আর বের হয়ে গেছে, ইউ ক্যান সি এভরিথিং। ইমরান আলী ফাইনালি এই সময়ে এসে দেখো, এটা হচ্ছে জয়েনিং টাইম আর এটা হচ্ছে লিভ টাইম আর কি। ওকে, সো সবার কে কয়টার সময় জয়েন করেছে, কতক্ষণ থেকে বের হয়ে গেছে, কয়বার জয়েন করেছে, এভরিথিং ইজ হিয়ার। হ্যাঁ, দেখো এটা কে, মোহাম্মদ আসাদুজ্জামান 16 সেকেন্ড, আবু তুরাব আলী 2 মিনিট। ম্যাডাম আমি তো অ্যাটেন্ড ছিলাম, এরকম আর কি অ্যাটেন্ডেন্স, বুঝছো? তো এই ধরনের অ্যাটেন্ডেন্স হলে there is no attendance. এই ধরনের অ্যাটেন্ডেন্স হলে 16 সেকেন্ড, 2 মিনিট, 3 মিনিট, এটা কোনো অ্যাটেন্ডেন্স না, ওটা হচ্ছে ক্লাসে উকি মেরে চলে যাওয়া আর কি, বুঝতে পেরেছো? সো এইগুলাতে কোনো অ্যাটেন্ডেন্স যাবে না। আমার একটু খাটনি হবে, বাট ইট উইল বি ফাইন। সো দেখো এই জিনিসটা কত সুন্দর না? তোমরা কি আসলে ফাঁকি দিয়ে জয়েন করছো বা ফাঁকি দিয়ে অ্যাটেন্ডেন্স দিচ্ছ, সবই কিন্তু দেখা যাচ্ছে, রাইট?
তো এরকম আর কি আজকের ক্লাসের জন্য, ক্লাস শেষ করে দিলে আজকের ক্লাসের জন্য হচ্ছে ইয়ে হয়ে যাবে, বোঝা যাবে আর কি। তো ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? সাদিকা ম্যাম। ম্যাডাম আমি সাদিকা। সাদিকা তো আচ্ছা, যাই হোক, তুমি তো ক্লাস পড়াশোনা ছেড়ে দিয়েছো। আমি কয়েকদিন একটু ক্লাস করতে পারিনি কেন? ম্যাম, একটু ব্যস্ত ছিলাম। তোমার ব্যস্ততা দেখলাম, তুমি ব্যস্ত। আচ্ছা, তোমার সাথে আমি পরে কথা বলবো। এখন তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স আগের দিনের মতো এক্সেল শিট থেকে আমি কালেক্ট করে নিব, ঠিক আছে? ওকে ভালো থাকো সবাই, সুস্থ আসসালামু আলাইকুম। থাকো। ওয়ালাইকুম আসসালাম।